নমস্কার, আমি প্রীতলি মোদক। সকলকে আন্তরিক স্বাগত জানাই আজকের এই বিশেষ ওয়েবিনারে। আজকের আলোচনার বিষয় বাংলার অন্যতম বিপ্লবী গোষ্ঠী শ্রী সংঘ 1922 থেকে 1970। বাংলার স্বাধীনতা আন্দোলন, বিপ্লবী চেতনা এবং পরবর্তী রাজনৈতিক সামাজিক পরিবর্তনের ইতিহাসে শ্রী সংঘ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের আলোচনায় আমরা জানতে পারবো এই বিপ্লবী গোষ্ঠীর উত্থান, আদর্শ, কর্মকাণ্ড এবং বাংলার সমাজ রাজনীতিতে তাদের প্রভাব সম্পর্কে। আজকের বক্তা ডক্টর পলাশ মণ্ডল একজন বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক। তিনি বর্তমানে সিধু-কানহু বিরসা ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত। তিনি আধুনিক ভারতীয় ইতিহাস, জাতীয়তাবাদী আন্দোলনে এবং বাংলার বামপন্থী রাজনীতির ওপর বিশেষ গবেষণা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ বিপ্লবী জাতীয়তাবাদ থেকে গণতান্ত্রিক সমাজবাদে উত্তরণ, বাংলার বিপ্লবী গোষ্ঠী শ্রী সংঘ 1922 থেকে 1970, ইতিহাস চর্চায় বিশেষভাবে সমাদৃত। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু গবেষণাপত্র উপস্থাপন ও প্রকাশের মাধ্যমে তিনি ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এবার আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের বক্তা ডক্টর পলাশ মণ্ডল মহাশয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ। মোদক ট্রেনার একাডেমি আমাকে তাদের এই আলোচনা চক্রে সুযোগ করে দেওয়ার জন্য এবং এই অনুষ্ঠানের সঞ্চালিকা এবং এই ট্রেনার একাডেমি যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আমার আলোচনার শুরুতেই যেটা বলবো যে আমি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আমার মাস্টারমশাই প্রফেসর নির্বাণ বসুর কাছে আমি আমার এই আজকের আলোচ্য বিষয়ের উপর গবেষণা সম্পূর্ণ করেছি এবং এটি মনোগ্রাফ আকারে এটা প্রকাশিত হয়েছে। আমি আমার মাস্টারমশাইকে প্রণাম জানাই, প্রফেসর নির্বাণ বসুকে। এবং এই প্রোগ্রামে যার মাধ্যমে এখানে এসেছি বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের ইতিহাসের অধ্যাপিকা ডক্টর স্বাতী মৈত্র, তাকে আমার কৃতজ্ঞতা জানাই। আজকের যে আলোচনাটা করব যে শ্রী সংঘ বিপ্লবী গোষ্ঠী অর্থাৎ বাংলার বিপ্লবী জাতীয়তাবাদ এবং শ্রী সংঘ বিপ্লবী গোষ্ঠী, এই নামটি বিশেষত বিপ্লবী আন্দোলনে খুব একটা সবার কাছে পরিচিত নাম নয়। আমরা খুব সাধারণভাবে দেখেছি স্বাধীনতা আন্দোলনের যে বিভিন্ন ধারাগুলো 1897 থেকে 1947 এই দীর্ঘ যে 50 বছর, এই 50 বছরে কোথায় সহিংস কোথায় অহিংস পদ্ধতিতে যে বিভিন্ন আন্দোলনগুলো চলেছিল, এর মধ্যে একটা ধারা ছিল এই চরমপন্থী এবং পাশাপাশি সশস্ত্র বিপ্লবী জাতীয়তাবাদী আন্দোলন। এবং ইতিহাস পাঠক এবং সাধারণ গবেষক গবেষিকা এবং সাধারণ পাঠকদের কাছে বিপ্লবী আন্দোলন বলতে খুব পরিচিত নাম ছিল অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, আত্মোন্নতি সমিতি। এই কতগুলো নাম আমাদের ঠিক বিভিন্ন পাঠ্যপুস্তকে মধ্য দিয়ে উঠে আসে। কিন্তু শ্রী সংঘ বিপ্লবী সংগঠন এবং তার সঙ্গে যুক্ত আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী সংগঠন দীপালি সংঘ, এইগুলো খুব একটা আলোচনায় উঠে আসে না। তাই যদিও আমার এই গবেষণা মনোগ্রাফ আকারে প্রকাশিত হলেও বিভিন্ন জায়গায় আমি এটা নিয়ে দু একটি বক্তব্য পেশ করেছি, কিন্তু এখনো মনে হয় অনেক ছাত্রছাত্রীর কাছে বা সাধারণ পাঠকদের কাছে বিষয়টি অনালোচিত এবং তাদের কাছে হয়তো কিছুটা অজানা থাকতেও পারে। তাই এই প্রেক্ষাপটেই আজকের আমি শ্রী সংঘ বিপ্লবী গোষ্ঠী, তাদের কার্যকলাপ এবং 1922 থেকে 1977-70 পর্যন্ত যে নামকরণটা করেছি সেটা কেন, এবং শ্রী সংঘ বিপ্লবী গোষ্ঠী এই 70 সাল পর্যন্ত কি করেছিল বা তারপরে তার কোনো ইতিহাস আছে কিনা, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমেই বলার দরকার যে আমাদের বিপ্লবী আন্দোলন শুরু হয়েছিল তার মূল যে জায়গাটা সেটা হচ্ছে
এই দেশ মাতৃকার যে বন্ধন থেকে কিভাবে ব্রিটিশদের হাত থেকে মাকে বা দেশ মাতৃকাকে শৃঙ্খল মুক্ত করতে হবে, এবং তার জন্য একটা কন্টিনিউয়াস এফোর্টস, কন্টিনিউয়াস স্ট্রাগলস, এইটা বিভিন্ন মাধ্যমে ঘটেছিল। এবং এই বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে বিশেষ করে রমেশচন্দ্র মজুমদার তিনি কতগুলো ধারার কথা বলছেন, যেখানে ব্যক্তি নিধনের কথা বলছেন, বা খণ্ড যুদ্ধের কথা বলছেন, বা ঝটিকা আক্রমণের কথা বলছেন, এবং দেখা যাচ্ছে যে শেষে একেবারে গণ অভ্যুত্থানের কথা বলছেন। অর্থাৎ এই ব্যক্তিগত আক্রমণ বলতে যেমন বিভিন্ন পুলিশ অফিসার সেই সময় ট্রেগার্ড, কিংসফোর্ড, তাদের কথা বলা যেতে পারে। খণ্ডযুদ্ধ হিসাবে বলা যেতে পারে যে এই সময় দেখা যায় যে বাঘাযতীন তার সঙ্গীদের সঙ্গে যে বুড়িবালামের যুদ্ধ। আবার ঝটিকা আক্রমণ যেটা বললাম, সেখানে মাস্টারদা সূর্য সেনের কথা বলা যেতে পারে, বা বিনয় বাদল দীনেশের কথা বলা যেতে পারে, রাইটার্স বিল্ডিং আক্রমণ। এবং পরিশেষে গণজাগরণ এবং আজাদিন ফৌজ, বন্দি মুক্তি আন্দোলন, নৌ বিদ্রোহ, সব মিলিয়ে দেখা যায় একটা সাধারণ জনগণের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল, এবং পরিশেষে আমাদের দেশ স্বাধীনতা এই জায়গাটা তৈরি হয়েছিল। এখন এই প্রসঙ্গে বলা যেতে পারে যে এই বিপ্লবী আন্দোলন সূত্রপাতে বলা যেতে পারে উৎসগুলো কি ছিল, অর্থাৎ তারা কোথা থেকে এই ইন্সপিরেশনটা পেয়েছিল, সেই জায়গাটা যদি আমরা দেখতে যাই তাহলে দেখবো যে ভারতের এই বিপ্লববাদ প্রসারে সর্বাধিক অবদান রেখেছিল ভারতীয় ঐতিহ্যবাদী ধর্মীয় চিন্তার প্রভাব, বিশেষ করে গীতার ভাবাদর্শ, রামকৃষ্ণ দর্শন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ, মা সারদা দেবীর অনুপ্রেরণা, অরবিন্দ এবং প্রমুখের এই নৈতিক ও আধ্যাত্মিক প্রভাব। অর্থাৎ ভারতীয় ধর্মীয় চিন্তার ঐতিহ্যকে বহন করে বিপ্লবীরা অগ্রসর হয়েছিলেন মাতৃভূমিকে শৃঙ্খল মুক্ত করতে। বাংলার সশস্ত্র বিপ্লবীদের উপর ধর্মের প্রভাব সর্বজন স্বীকৃত। যে ধর্ম আনুষ্ঠানিক আচার সর্বস্ব ধর্ম নয়, সে ধর্ম দেহ মনকে পবিত্র রাখার ধর্ম, ব্রহ্মচর্য পালনের ধর্ম, সর্বতভাবে আত্মনিবেদনের ধর্ম। এবং শুরুতেই যদি বলা যায় গীতা কিভাবে, এখানে আমি বিশেষত ঐতিহাসিকদের উদ্ধৃতিগুলো ব্যবহার করার চেষ্টা করব, কারণ এই আলোচনা 1 ঘন্টার মধ্যে দিয়ে বিস্তারিত ওইভাবে সম্পূর্ণ করা যাবে না। এখানে যদি দেখি গীতার কথা, সেখানে ঐতিহাসিকদের উদ্ধৃতির মধ্যে দিয়ে আমরা পাচ্ছি, তারা বলছেন যে বর্ণমালা না পড়লে যেমন ভাষা মন্দিরে ঢোকা যায় না, তেমনি গীতা না পড়লে বিপ্লবী দলে প্রবেশ করা যেত না। গীতা ছিল বিপ্লবীদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। গীতার দার্শনিক ও নৈতিক ভাবধারা বিপ্লবীদের মনে গেঁথে গিয়েছিল। ভগবত গীতাই পরাধীন ভারতের তরুণদের অনুপ্রাণিত করেছিল বিদেশি শাসকদের বিরুদ্ধে মরণপণ সংগ্রামে। বিশেষত গীতার কর্মযোগ করে তরুণরা দেশকে স্বাধীন করার জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে উদ্বুদ্ধ হতো। ভারতের বৈপ্লবিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে গীতা অসীম প্রভাব বিস্তার করেছিল। ঐতিহাসিক প্রভাত কুমার মুখোপাধ্যায় তিনি বলছেন যে বারীন্দ্র ও যুগান্তর দলের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন সমিতিগুলির মাধ্যমে বালক ও যুবকদের সহিত ভাবচর্চা ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা চালাতো। গীতা পড়াইয়া বোঝানো হতো আত্মা অমর, হত্যা পাপ নহে। 1902 খ্রিস্টাব্দে অরবিন্দ হেমচন্দ্র কানন্দকে এক হাতে গীতা, অন্য এক হাতে তরবারি দিয়া গুপ্ত সমিতির কাছে দীক্ষা দিয়েছিলেন। এবং সেখানে বলা হচ্ছে যে শারীরিক শক্তির দ্বারা ভারতে ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংসিত হইবে, ইহা পাপ কাজ নহে। গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে হত্যায় প্ররোচিত করেছিলেন। এবং প্রখ্যাত বিপ্লবী জীবন তারা হালদার তার অনুশীলন সমিতির সংক্ষিপ্ত ইতিহাস গ্রন্থে লিখেছেন, নৈতিক উন্নতির জন্য সপ্তাহে একদিন রবিবার মোরাল ক্লাস হইতো, রামায়ণ, মহাভারত, গীতা, চণ্ডীপাঠ ও ব্যাখ্যা হইতো। এবং দেখা যায় যে অধিকাংশ গোপন ইস্তাহার, লিফলেট, পুস্তিকা, বিশেষত গোয়েন্দাদের এই রিপোর্টগুলো থেকে তারা কি মেনশন করছেন, তারা বলছেন মোস্ট অফ দ্য লিফলেটস commenced with quotations from the Gita or with the well known line from the Upanishad। অর্থাৎ গীতা এবং উপনিষদের সমস্ত উদ্ধৃতিগুলো তাদের লাইনগুলো থেকে তাদের মধ্যে যে একটা অনুপ্রেরণা কাজ করত, সেটা বোঝানোর জন্য এই গীতার কথা বলা হচ্ছে। এরপরে আমরা যেটা
যার কথা আমরা বিশেষ করে বলবো, তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং তার সম্পর্কে যেটা প্রথমেই বলি, যে তার লেখাপত্র, তার আলাপ আলোচনা এবং বিশেষত তার রাজসিংহ, সীতারাম, আনন্দমঠ, দেবী চৌধুরানী প্রভৃতি উপন্যাসের বিভিন্ন চরিত্রের মাধ্যমে বাংলার বিপ্লব প্রসারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তা বলার অপেক্ষা রাখে না। এবং বিখ্যাত বিপ্লবী ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায় তার সবার অলক্ষ্যে গ্রন্থে বলছেন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ সম্পর্কে, আনন্দমঠ বিপ্লবীদের কাছে তুলে ধরেছিল বৈপ্লবিক সংস্থা গঠনের আদর্শ ও টেকনিক। কাজে ঋষি বঙ্কিমের এই গ্রন্থখানা বিপ্লবী চিত্তকে জীবন ভেদের মর্যাদায় আলোড়িত করে দিল। বাংলার বিপ্লবীদের উপর বঙ্কিমচন্দ্রের প্রভাব সম্পর্কে বলা যেতে পারে যে তার এই যে বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী চেতনার সোনালী ফসল হলো আনন্দমঠ। আনন্দমঠের মাধ্যমে বঙ্কিম যে কেবল দেশপ্রেম জাগ্রত করেছিলেন তাই নয়, এই মহাগ্রন্থের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরেন এক নতুন দর্শন ও আদর্শবাদ। আনন্দমঠ সন্তান দলের একমাত্র দেবতা হলেন জননী জন্মভূমি। হিন্দু 33 কোটি দেবতাকে স্থানচ্যুত করে তাদের শূন্য আসনে বসানো হয়েছে জননী জন্মভূমিকে। নতুন এই ধর্ম হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম নয়, তা দেশ ধর্ম। রমেশচন্দ্র মজুমদার এ প্রসঙ্গে যেটা বলছেন যে বঙ্কিমচন্দ্র কনভার্টেড patriotism into religion and religion into patriotism। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠীও তার ভারতের মুক্তি সংগ্রামের চরমপন্থী পর্বে এখানে বলছেন যে বঙ্কিমচন্দ্রের প্রভাব সম্পর্কে, ঊনবিংশ শতকের দুটি মহামূল্যবান যে অবদান, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও উদারনীতির প্রতি বিমুখে চরমপন্থীরা আশ্রয় নিয়েছিল প্রাচীন ভারতীয় সমাজের সমষ্টি নির্ভর আদর্শের মধ্যে। তাদের প্রায় সবাইকে তাই ভারতীয় ইতিবৃত্তে যে সকল কল্পিত ব্যাখ্যা করতে রাখি, প্রায় সকলেই লিপ্ত ছিলেন ভারতের আধ্যাত্মিক ঐশ্বর্যের অতিরঞ্জনে। পাশ্চাত্য সংস্কৃতির মোহিনী মায়া ছিন্ন করে এদের সকলের কাছে একটা পবিত্র কর্তব্য হয়ে উঠেছিল বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র প্রকাশিত হবার পর অবিশ্বাস্য দ্রুততায় শ্রীকৃষ্ণই হয়ে ওঠেন চরমপন্থী মাত্রের এই আদর্শ পুরুষ। এবং তিলকের কথাও আমরা পাই। এবং যে সম্প্রতি গবেষণা অর্থাৎ ভবতোষ দত্ত তার রিসার্চ ইন বেঙ্গল এই গ্রন্থে দেখানো চেয়েছেন যে বিপ্লবীদের অনুপ্রেরণার এক অন্যতম শক্তিশালী উৎস ছিল আনন্দমঠ। তিনি আরো লেখেন যে দ্যাট ওয়াজ দ্য ইন্টারপ্রিটেশন অফ আনন্দমঠ অ্যান্ড বন্দে মাতারাম। ইট শুড বি remembered becoming the national slogan only during the revolutionary movement and not before that। অর্থাৎ আমি বঙ্কিমচন্দ্রের প্রভাব সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদ এবং বিভিন্ন লেখকের মন্তব্য থেকে এটা পরিষ্কার হচ্ছে বঙ্কিমচন্দ্র তার জাতীয়তাবাদী ভাবনা চিন্তা কিভাবে বিপ্লবীদের মধ্যে দিয়ে, তার আনন্দমঠের মধ্যে দিয়ে, তার কৃষ্ণ চরিত্রের মধ্যে দিয়ে, তার দেশ জন্মভূমি যে কনসেপ্ট তৈরি মধ্যে দিয়ে যেটা বিপ্লবীদের মধ্যে যে প্রভাবটা ফেলেছিল, সেটা অন্যান্য যে প্রভাবগুলো আধ্যাত্মিক প্রভাব ছিল তার মধ্যে একটা অন্যতম। এরপরে যার কথা বলবো শ্রী রামকৃষ্ণ। এবং বলা হচ্ছে যে বিপ্লবীদের গীতা বা বঙ্কিমচন্দ্রের পাশাপাশি রামকৃষ্ণের প্রভাব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তার কারণ রামকৃষ্ণের কথামৃত এবং বলা হয় যে মানিকতলায় যে অরবিন্দ বারিন্দ্রের স্বদেশী বোমা তৈরি যে আখড়া, সেখানে বলা হচ্ছে দক্ষিণেশ্বরের পঞ্চবটির পবিত্র মৃত্তিকার কথা বলা হয়েছে, সেই মাটি ব্যবহার করা হয়েছিল। এবং বিপ্লবীরা মনকে সতেজ ও পবিত্র রাখার জন্য পড়তেন তার কথামৃত ও রামকৃষ্ণ জীবনী। এবং আমরা পরবর্তীকালে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে এবং আর্কাইভাল রেকর্ডসে আমরা যেটা দেখি, সেখানে দেখা যাচ্ছে যে বিপ্লবীদের বাসাগুলো অর্থাৎ তাদের যেখানে তারা থাকতেন সেই বাসাগুলো তল্লাশি করলে দেখা যেত যে এই রামকৃষ্ণের কথামৃত, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এবং এই গ্রন্থগুলো বারে বারে তাদের কাছে প্রকাশিত হতো এবং তারা এইগুলো থেকে তারা ইন্সপিরেশন পেত এবং সেইভাবে তারা বিপ্লবী আন্দোলনে অর্থাৎ জাতীয়তাবাদী ভাবনা চিন্তা প্রসারে তারা উদ্বুদ্ধ হয়েছিল। এরপরে যে গুরুত্বপূর্ণ জায়গাটা বলবো স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ছিল বিপ্লবের উৎস ও বিপ্লবীদের কার্যকলাপের একেবারে প্রাণ পুরুষ। অর্থাৎ বিবেকানন্দের প্রভাব সমুদ্রের জোয়ারের মতো প্রবেশ করেছিল ভারতের মর্মকেন্দ্রে। স্বামীজি চেয়েছিলেন দেশবাসীকে জাগাতে, বিশেষ করে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে। যুবকদের উদ্দেশ্যে তার সেই বিশেষ আহ্বান ছিল, হে ভারত, এই পরানুবাদ, পরাণীকরণ, পরমুখাপেক্ষা ও দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা,
এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্য স্বাধীনতা লাভ করিবে। অর্থাৎ এই যে তার ভাবনা চিন্তা, তার লাইনগুলো, তার প্রত্যেকটা শব্দগুলো, তার প্রত্যেকটা বিপ্লবীদের মধ্যে কিভাবে প্রভাব ফেলেছিল তা বিভিন্ন ঐতিহাসিকদের উদ্ধৃতিতে আমরা পাই। যেমন ঐতিহাসিক বিমান বিহারী মজুমদার তার মিলিটান্ট ন্যাশনালিজম ইন ইন্ডিয়া গ্রন্থে বলছেন, ইন এভরি জিমনেসিয়াম of the Revolutionary Party of Bengal, his work entitled From Colombo to Almora was there. কালীচরণ ঘোষ তার দ্য রোল অফ অনার গ্রন্থে বলছেন, Swamiji's message influenced the minds of young Bengali with a spirit of burning patriotism and created in some a tendency of for stern political activity. এবং রমেশচন্দ্র মজুমদার তার বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে বিবেকানন্দের এই জায়গাগুলো বারবার ব্যাখ্যা করছেন। এর পাশাপাশি দেখা যায় যে ঋষি অরবিন্দ, মা সারদা দেবীর কথা, যে তাদেরও ভাবনা চিন্তাগুলো কিভাবে বিপ্লবীদের মধ্যে প্রভাব ফেলেছিল, আমি তাদের আলোচনার বিস্তারিত আসছি না। এবং বিপ্লবীদের আলোচনার শুরুতেই সম্প্রতি সময় এই তর্ক বিতর্কগুলো উঠে আসে যে বিপ্লবীদের কার্যকলাপ তারা কি সন্ত্রাসবাদী ছিলেন? আমরা সবাই জানি সন্ত্রাসবাদী বলতে যাদেরকে বোঝায় তাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না। এবং বিশেষ করে ন্যাশনালিজমের যে সংজ্ঞাগুলো বিভিন্ন রকম ভাবে উঠে আসে সেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হতে পারে। কিন্তু বিশিষ্ট ঐতিহাসিকবিদ, বিশেষ করে সুমিত সরকার, অমরেশ ত্রিপাঠী, শেখর বন্দ্যোপাধ্যায় বা দেখা যায় যে মার্ক্সবাদী চিন্তাবিদ মুজাফফর আহমেদ তার আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি বিভিন্ন জায়গাতে কিন্তু বিপ্লবীদের কার্যকলাপে সন্ত্রাসবাদী এই টার্মটা কোথাও কোথাও ব্যবহার করেছেন। আবার পরে দেখা যায় যে তাদের অন্যান্য লেখাপত্রের মধ্যে দিয়ে তারা জাতীয়তাবাদী টার্মটা আবার ব্যবহার করার চেষ্টা করেছেন। তো সুতরাং প্রাথমিক পর্বে কিন্তু একটা বিভিন্ন লেখার মধ্যে দিয়ে এই ধারণা কিন্তু তৈরি হয়েছিল যে তাদের কার্যকলাপগুলো হয়তো কোথাও এরকম একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে কিনা। কিন্তু ইতিহাস চর্চার প্রগতিশীলতার পরবর্তী সময় দেখা যায় যে যে সমস্ত ঐতিহাসিকরা এই ব্যাখ্যাগুলো করছেন পরে তারা সেগুলোর মধ্যে দিয়ে আবার সংশোধন করছেন। এবং দেখা যায় যে ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজের প্রাক্তন ডিরেক্টর অমিতাভ মুখার্জি এই বিপ্লবীদের কর্মকাণ্ড নিয়ে একটা বিশেষ বই করেছিলেন, যেটা এই টেরোরিস্ট বা এই সমস্ত কথা না ব্যবহার করে লিখেছিলেন হিস্ট্রি অফ মিলিটান্ট ন্যাশনালিজম ইন ইন্ডিয়া 1876 to 1947। তো সুতরাং এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে বিপ্লবীদের কার্যকলাপের উৎসের পাশাপাশি তাদের যে কাজের যে প্রকৃতি সেটা সম্পর্কে একটা তর্ক বিতর্ক থাকবে। এবং দেখা যায় যে এই যে বিপ্লবীরা ঠিক তারা কতটা জনমানুষের মধ্যে প্রবেশ করতে পারলো বা তারা কতটা সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে পারলো, সেই অ্যানালিসিসে আমরা যদি দেখা যায় যে তারা মূলত উচ্চবর্ণীয় অনেকটা শহরে হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর বাইরে হাতে গোনা কিছু ব্যতিক্রম বাদ দিলে নিজেদের সম্প্রসারিত করতে পারেননি। তবে এটা ঠিক এই দুর্বলতা সত্ত্বেও যে তারা তাদের কর্মকাণ্ড দেশের মানুষের আবেগকে স্পর্শ করেছে এবং তার প্রভাব সারা দেশে ব্যাপৃত হয়েছে এটা বলা যেতে পারে। অর্থাৎ দ্য রেভলিউশনারি মুভমেন্ট ইন বেঙ্গল, though not a mass movement in the real sense of the term, set before the freedom-loving people of this country a bright example of personal courage and heroic self-sacrifice, and thus inspire them to lay down their lives, if necessary, in the country's cause. অর্থাৎ দেশের সাথে তারা কিন্তু তাদের জীবন ত্যাগটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিল, তারা অন্য কিছু কিন্তু ভাবেননি। তো এই যে অংশটা আমি এই পর্যন্ত করে একটু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম, এটা ছিল যে বিপ্লবী আদর্শবাদ বা তাদের উৎস, তাদের প্রেরণা কি ছিল। শুধুমাত্র এগুলোই নয়, পাশাপাশি দেখা যেতে পারে যে এই সময় মহাবিদ্রের প্রভাব, সমকালীন সাহিত্যের প্রভাব, সমকালীন পত্রপত্রিকা, আন্তর্জাতিক ঘটনা সবগুলো মিলিয়ে কিন্তু বিপ্লবীদের মধ্যে একটা প্রভাব ফেলেছিল। এবং এই সাহিত্য বা আন্তর্জাতিক ঘটনা এগুলো আমি বিস্তারিত এখানে আলোচনায় আনছি না। এরপরে আমি যে অংশটা আলোচনা করার চেষ্টা করব, এই শ্রীসংঘ বিপ্লবী সংগঠন তার উৎপত্তি কিভাবে হলো এবং বিস্তার বা তার কার্যকলাপকে কিভাবে আমরা দেখতে পারি। শ্রীসংঘ বিপ্লবী সংগঠনের যদি কথা আমরা বলি তাহলে আমরা দেখব যে শ্রীসংঘ বিপ্লবী সংগঠন বিশেষত 1915 খ্রিস্টাব্দের পরবর্তী সময় ঢাকা কেন্দ্রিক যে সমস্ত যারা বিপ্লবী সংগঠনের মধ্যে দিয়ে কাজ করছিলেন তাদের অন্যতম ছিলেন হেমচন্দ্র ঘোষ। হেমচন্দ্র ঘোষ দেখা যায় যে তিনি নিজে মুক্তি সংঘ নামে একটি সংগঠন তৈরি করেছিলেন এবং সেই সময় পুলিশের ধরপাকড় হওয়ার ফলে একটা সময় তিনি এই 1916-17 দিকে দেখা যায় যে জেলবন্দি হচ্ছেন। এবং হেমচন্দ্র ঘোষ যখন জেলের মধ্যে প্রবেশ করলেন সেই সময় কিন্তু তিনি কাজকর্ম পরিচালনা করার জন্য কিছু
যুবকদের হাতে তার এই দায়িত্ব তুলে দেওয়ার কথা বলেন এবং তিনি সেই সময় অনিল রায় তার কাছে মনে হয়েছিল তার কাছে এই দায়িত্ব তুলে দেওয়ার জন্য। এবং অনিল রায় দেখা যায় যে এই মুক্তি সংঘের মধ্যে দিয়ে কাজ করতে করতে তাদের এই সংগঠন সোশ্যাল ওয়েলফেয়ার লিগ এই নামে দেখা যায় যে তারা সমাজে কাজ করতে শুরু করে এবং সোশ্যাল ওয়েলফেয়ার লিগ এতটাই ধীরে ধীরে সেই সময় সমাজে জনপ্রিয় হতে শুরু করে যে সাধারণ মানুষের কাছে তারা খুব গ্রহণযোগ্য হয়ে উঠতে থাকে। এবং এই সোশ্যাল ওয়েলফেয়ার লিগ দেখা যায় যে 1922-23 এই কোনো একটা এক্সাক্ট টাইমটা ঠিক পরিষ্কার নয়, কোনো একটা সময় সাধারণ মানুষের কাছে শ্রী সংঘ নামে পরিচিত হয়ে যায়। এবং প্রমথ কুমার চক্রবর্তী বিশিষ্ট বিপ্লবী তার পুরানো কথায় লিখছেন যে আমরা কখনো শ্রী সংঘের ব্যাচ এটে কাজ করার ভাবনা চিন্তা করিনি, কিন্তু জনমানুষে আমাদের কার্যকলাপ ধীরে ধীরে আমরা পরিচিত হতে থাকি শ্রী সংঘ বিপ্লবী সংগঠনে কর্মী হিসাবে। এবং দেখা যায় যে অনিল রায়ের একটু ব্যক্তি পরিচয় দেওয়া দরকার। অনিল রায় তিনি নিজেও সুপণ্ডিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছিলেন এবং অনিল রায়ের যে গ্রন্থগুলো যেটা আমি পরবর্তী আলোচনাতে আনবো, তিনি তার বিশেষ গ্রন্থগুলোর মধ্যে হচ্ছে হেগেলীয় দর্শন, সমাজতন্ত্রের দৃষ্টিতে মার্ক্সবাদ, বিবাহ ও পরিবার, নেতাজি জীবনাবাদ, এই সমস্ত গ্রন্থগুলোর মধ্যে এবং অজস্র তার আর্টিকেল রয়েছে যেটা জয়শ্রী পত্রিকার মধ্যে দিয়ে বা জয়শ্রী পত্রিকার বিভিন্ন সংখ্যায় আমরা দেখেছি যে তার লেখাগুলো। এবং তিনি অসাধারণ সঙ্গীতজ্ঞ ছিলেন এবং গান গাইতে তো পারতেন, পাশাপাশি তিনি নিজে গান রচনা করতে পারতেন এবং উর্দু ভাষাও খুব ভালো তিনি লিখতে পারতেন। তো এই যে একেবারে বলা হচ্ছে একাধিক গুণসম্পন্ন এই অনিল রায়, তার কাছে কিন্তু এই শ্রী সংঘ সংগঠনের দায়িত্ব পড়েছিল এবং তিনি হয়ে উঠেছিলেন একেবারে শ্রী সংঘের নেতা। এবং দেখা যায় যে এই শ্রী সংঘ যখন ধীরে ধীরে তাদের কার্যকলাপ বিস্তার করতে শুরু করছে, বিশেষ করে বক্সিবাজার, তাঁতিবাজার, কায়েতটুলি, উয়ারি অর্থাৎ ঢাকা কেন্দ্রিক যে সংগঠনগুলো তাদের মধ্যে বিশেষ করে প্রসারের সুবিধা হলো। এবং দেখা যায় যে এই শ্রী সংঘ যখন কার্যকলাপ বিস্তার করছে তাদের কতগুলো আদর্শ, কারণ ওই সময় দেখতে হবে, মনে রাখতে হবে আমাদের মাথায় যে অনুশীলন সমিতি বা যুগান্তর সমিতি তারাও কিন্তু কাজকর্ম করছে। অনুশীলন সমিতির পাশাপাশি এই শ্রী সংঘ যে তাদের কার্যকলাপ, তাদের একটা তফাৎ ছিল, অর্থাৎ তাদের আইডিওলজি ছিল যে আমরা হঠাৎ করে কোনো কিছু আক্রমণ করব না। এবং শ্রী সংঘ বিপ্লবী সংগঠনের সমস্ত শিক্ষিত যুবকদেরকে তাদেরকে রিক্রুট করা হতো, এই টার্মটা আমরা পাই রিক্রুট। এবং শিক্ষিত যুবকদের রিক্রুট করার পাশাপাশি তাদেরকে অলরেডি বলেছি যে গীতা বা এই ধরনের শিক্ষার প্রবেশ করার মধ্যে দিয়ে এবং তাদেরকে শরীর চর্চা, ব্যায়াম, আখড়া এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তাদেরকে একেবারে পরিণত করে তোলা হতো এবং তাদেরকে এরপরে প্ল্যান মাফিক, পরিকল্পনা মাফিক তারা এই বিপ্লবী সংগঠনের কার্যকলাপগুলোর মধ্যে দিয়ে তারা প্রবেশ করত এবং কোনো কিছু পরিকল্পনা ছাড়া তারা অনিল রায় কোনো নির্দেশ দিতেন না এই সংগঠনে কোনো কর্মীদের কাজকর্মের জন্য। এবং দেখা যায় এই সময় যে সমস্ত সংগঠনগুলো ছিল তাদের মধ্যে অর্থাৎ অনুশীলন, শ্রী সংঘ, যুগান্তর, শিবাজী সংঘ এবং এদের সঙ্গে দেখা যায় যে তাদের কখনো পারস্পরিক সম্পর্কগুলো, কখনো প্রতিদ্বন্দ্বিতা, কখনো পরস্পরের সহযোগিতা, এগুলো তাকে ঘটতে শুরু করেছিল। এবং পরবর্তী সময় আমরা দেখি সুভাষচন্দ্র বসুর একটা ভূমিকা ছিল, তিনি ঢাকাতে আসাকালীন এবং এই বিপ্লবী সংগঠনগুলোর মধ্যে একটা ঐক্য ভাব তৈরি করার চেষ্টা করেছিলেন। এবং এই শ্রী সংঘ যখন দেখা যায় যে তাদের কার্যকলাপের মধ্যে দিয়ে 1923 সালে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে, সেটা হলো এই সংগঠনে মহিলাদের অংশগ্রহণ। বিশেষ করে এই মহিলা সংগঠনের বা মহিলা যে গ্রুপ এই সময় তৈরি হয়েছিল দীপালি সংঘ, দ্যাট ওয়াজ ফর্ম বাই দ্য লিডারশিপ অফ লীলানাথ। তিনি 1923 খ্রিস্টাব্দে MA পাস করার পর তিনি এই অনিল রায়ের সহপাঠিনী ছিলেন এবং বয়সে লীলানাথ অনিল রায় থেকে একটু ছোট ছিলেন, কিন্তু তিনি দীপালি সংঘ তৈরি করলেন। এই দীপালি সংঘের উদ্দেশ্যটা কি ছিল? দীপালি সংঘের উদ্দেশ্যের কথা বলা হয়, তিনি বলছেন যে ঢাকা শহরে 12 জন কর্মীকে নিয়ে দীপালি সংঘ যখন প্রতিষ্ঠা করা হলো, ঢাকা শহরের গ্রামে গ্রামে প্রত্যেক পাড়ায় পাড়ায় দীপালি সংঘ বাজতে শুরু করলো এবং দীপালি সংঘের প্রথম কাজ হয়েছিল যে মেয়েদের জাগরণ ঘটানো। এবং আমি এখানে একটু মেনশন করতে চাই
যে আধুনিক বা সম্প্রতিকালে যে নারী চর্চার ইতিহাস চলছে, অর্থাৎ নারীবাদী ফেমিনিজম বা ফেমিনিস্ট হিস্ট্রির যে পর্বগুলো আছে, সেখানে কিন্তু লীলা নাগ কিন্তু 1923 সালে মেয়েদের স্বাবলম্বী হওয়া, তাদের শিক্ষাদান করা, বয়স্ক শিক্ষা কেন্দ্র তৈরি করা এবং নারী শিক্ষা মন্দির তৈরি করা বা তাদের নারী রক্ষা ফান্ড তৈরি করা, তাদের সামাজিক কাজকর্ম করা, অর্থাৎ এইরকম 13 থেকে 14 ধরনের কাজকর্মের একটা তিনি এই সংগঠনের মধ্যে করেছিলেন। এবং দেখা যায় অর্থাৎ সেই সময় একটা উইমেন এম্পাওয়ারমেন্টের ভাবনা চিন্তা কিন্তু লীলা নাগের মধ্যে দেখা গিয়েছিল। এবং এই লীলা নাগ দেখা যায় তার এই দীপালি সংগঠন তিনি যোগ করলেন শ্রীসংঘের মধ্যে দিয়ে, এবং এটাই হচ্ছে বিপ্লবী সংগঠনগুলোর মধ্যে শ্রীসংঘের প্রথম কোন মহিলা সংগঠন শ্রীসংঘের মধ্যে তারা যুক্ত হয়েছিল। এবং দীপালি সংঘের এই কার্যকলাপ, লীলা নাগের কার্যকলাপ এত বিস্তৃত হতে শুরু করেছিল যে দেখা যায় যে এই দলের মধ্যে দিয়ে, অর্থাৎ শ্রীসংঘ বিপ্লবী সংগঠনের নেতৃত্বের মধ্যে দিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল। সেখানে তাদেরই এক বিশিষ্ট সদস্য বলছেন যে দীপালি সংঘের সাথে আমাদের যোগ ঘনিষ্ঠতর হইতে লাগিল, ততই আমাদের উপরে দাদাদের মধ্যে চাঞ্চল্য দেখা গেল। একজন বিশিষ্ট সদস্য এ প্রসঙ্গে বলছেন যে শ্যাল উই বি গাইডেড বাই এ ওম্যান, অর্থাৎ আমরা কি একটা মহিলা দ্বারা পরিচালিত হব? অর্থাৎ এখানে এই যে জায়গাটা, আমরা কি একজন মহিলা দ্বারা পরিচালিত হব, এই কনসেপ্টটা কিন্তু তখন তাদের মধ্যে প্রবেশ করলো। অর্থাৎ এই যে জায়গাটা, দীপালি সংঘ এবং স্ত্রী সংঘের সঙ্গে যোগদান করা যেমন একটা বিপ্লবী সংগঠনের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো, অর্থাৎ শাখা সংগঠন হিসাবে দীপালি সংঘ কাজ করতে শুরু করলো। পাশাপাশি নারী নেতৃত্বের প্রতিষ্ঠাও কিন্তু তখন পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে দিয়েও কিন্তু তাকে অনেক কটাক্ষ শুনতে হয়েছিল। যাই হোক, এবং দেখা যায় যে এই বেঙ্গল ভলেন্টিয়ার্স পাশাপাশি যখন আমরা আরেকটা দলের কথা শুনতে পাই, বেঙ্গল ভলেন্টিয়ার্স। এই বেঙ্গল ভলেন্টিয়ার্সটা কি, সেখানে বলা হচ্ছে যে হেমচন্দ্র ঘোষ যখন জেল থেকে ছাড়া পেলেন, যখন দেখলেন যে এই যে কাজকর্মগুলো, অর্থাৎ অনিল রায়ের নেতৃত্বে যে কাজকর্ম হচ্ছে, সেগুলো খুব আনন্দের বিষয় ছিল, কিন্তু এই লীলা নাগকে কেন্দ্র করে তাদের মধ্যে কোথাও একটা তর্ক বিতর্ক হতে শুরু করলো। এবং দেখা যায় যে এই বেঙ্গল ভলেন্টিয়ার্স এর উৎপত্তি নিয়ে অনেক জায়গায় হিস্টোরিক্যালি আমি দেখেছি একটা কোথাও ভুল ব্যাখ্যা হয়ে থাকছে। কিন্তু এই ত্রৈলোক্যনাথ চক্রবর্তী তার জেলের 30 বছর ও ভারতের বিপ্লব সংগ্রাম, H.W. Hale তার পলিটিক্যাল ট্রাভেল ইন ইন্ডিয়া 1970-37, M. David Lause তার বেঙ্গল টেররিজম অ্যান্ড মার্কসিস্ট লেফট অ্যাসপেক্টস অফ রিজিওনাল ন্যাশনালিজম ইন ইন্ডিয়া 1905-42 গ্রন্থে, জয়শ্রী পত্রিকার বিভিন্ন সংখ্যা, ভূপেন্দ্র কিশোর দক্ষিণ রায়ের সবার অলক্ষ্যে এবং রিপোর্ট অন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ বেঙ্গল 1934-35, এটা বাংলাদেশ ঢাকা আর্কাইভস ওখানে পেয়েছিলাম। সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, দ্য মোস্ট স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট অফ দ্য ইয়ার was the success achieved against the dangerous group of terrorists known as the Bengal Volunteer Group of the Sri Sangha, Bengal Volunteer Group of the Sri Sangha, which has been responsible for many outrages. অর্থাৎ এবং রমা ব্যানার্জিও পরবর্তীকালে তিনি তার গবেষণার মাধ্যমে দেখাতে চেয়েছেন যে বেঙ্গল ভলেন্টিয়ার্স কিন্তু শ্রীসংঘ থেকে সরে এসে গিয়ে সে দলটা তৈরি করেছিল, এবং এই নেতৃত্বে ছিলেন পরে কিন্তু হেমচন্দ্র ঘোষ। এবং এই জায়গাতেই যে দেখা যাচ্ছে যে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের উৎপত্তি প্রসঙ্গে অনেকে বারবার মনে করেছেন যে তারা একটা স্বতন্ত্রভাবে দল ছিল, যার সঙ্গে শ্রীসংঘের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমি আবার গবেষণার মধ্যে দিয়ে একটা দেখানোর চেষ্টা করেছি যে শ্রীসংঘেরই একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল এই বেঙ্গল ভলেন্টিয়ার্স। যাই হোক, এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং তাদের কাজকর্ম বিশেষত এই H.W. হেল বা এই লাউজের তাদের গোয়েন্দা রিপোর্ট গুলোতে বারবার যেখানে লিখছেন যে there are 3 groups here, the most active of which was Sri Sangha led by Anil Roy. Another prominent group in Calcutta was that of the Dhaka Sri Sangha. As well as we shall see, the Bengal Volunteer Group of Sri Sangha had been responsible for the murder of Mr. Lohman in Dhaka in August 1930. অর্থাৎ দেখা যাচ্ছে যে শ্রীসংঘ গোষ্ঠীর এই যে যাত্রাটা 1929 এর পর থেকে এই দলটা ভেঙে গিয়ে আবার শ্রীসংঘ থেকে বেঙ্গল ভলেন্টিয়ার্স, এবং এই 1922 থেকে
এই 29 এবং 1929 থেকে দেখা যায় যে 1946 পর্যন্ত, যদিও আমরা জানি 1930-এর দশকের পর থেকে বিপ্লবী আন্দোলনগুলো স্তীমিত হয়ে গিয়েছিল, তার কারণ গান্ধীর নেতৃত্বে যে মাস মুভমেন্ট শুরু হয়েছিল, পাশাপাশি যে মার্ক্সবাদী দর্শন অর্থাৎ মার্কসিস্ট আন্দোলন যারা শুরু করছিল, দেখা যায় যে এই সময় এই সমস্ত বিপ্লবী দলরা কোনো না কোনো রকম ভাবে তারা বিভিন্ন মেইন স্ট্রিম পলিটিক্সের সঙ্গে যোগদান করেছিল, এইটা বোঝা যাচ্ছে। এবং এই বিপ্লবী সংগঠনগুলো এই সময় দেখা যায় যে ট্রেন লুট বা ঢাকা বিভিন্ন পোস্ট অফিস লুট বা এই যে ব্যক্তিগতভাবে অলরেডি আমি মেনশন করেছি যে ব্যক্তি নিধন অথবা অলিন্দ যুদ্ধ, এই ঘটনাগুলোর সঙ্গে এই বিপ্লবী সংগঠনগুলো যুক্ত ছিল। এবং এরপরে আমি যদি দেখি যে এই বিপ্লবী সংগঠনগুলো পরে দীপালি সংঘ এবং শ্রী সংঘ, এই কার্যকলাপগুলোর পরে কি হলো এই শ্রী সংঘ গোষ্ঠীর, কারণ আমরা দেখছি 1939-এ যখন ভারতীয় রাজনীতিতে একটা ভীষণভাবে একটা উল্লেখযোগ্য ঘটনা, সেটা হচ্ছে যে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ফরওয়ার্ড ব্লকের গঠন। আমরা জানি তার নেপথ্যে জাতীয় কংগ্রেসের সঙ্গে তার একটা মনোমালিন্য, এবং তারপরে 1939-এর দশকে যিনি যে ফরওয়ার্ড ব্লক দল গঠন করলেন, এই ফরওয়ার্ড ব্লক দল নিয়েও পরবর্তী সময় দেখা যায় যে ফরওয়ার্ড ব্লকের যে আদর্শ, যে ভাবনা চিন্তা, এই আদর্শ এবং ভাবনা চিন্তা প্রবাহ করার জন্য সুভাষচন্দ্র বসু তিনি যখন এই ভারত ভূমি ত্যাগ করে যখন বাইরে যাচ্ছেন, তার সেই মহানিষ্ক্রমণ যে আমরা যেটা জানি, সেখানে দেখা যাচ্ছে সেখান থেকে তারা ফরওয়ার্ড ব্লক পত্রিকা পরিচালনার জন্য অনিল রায় এবং লীলা রায়কে দায়িত্ব দিচ্ছেন, অর্থাৎ শ্রীসংঘ গোষ্ঠীর দুই প্রধান যারা কর্তৃত্বে বা তারা পরিচালনার দায়িত্ব রয়েছেন। এবং তারা কি করলেন এই সময়, অর্থাৎ তাদের এই মার্ক্সীয় আদর্শকে কেন্দ্র করে, কারণ আমি অলরেডি বলেছি যে অনিল রায় তিনি একমাত্র সেই সময় মার্ক্সবাদী আদর্শকে চ্যালেঞ্জ করে এই যে হেগেলীয় দর্শন, সমাজতন্ত্রের দৃষ্টিতে মার্ক্সবাদ, তার প্রত্যেকটা জায়গাতে যেভাবে তিনি লিখছেন বা লিখেছেন তাতে প্রমাণ করা যায় বা তিনি দেখাতে চেয়েছেন যে সুভাষচন্দ্রের আদর্শবাদটা শুধুমাত্র মার্ক্সবাদের উপর নির্ভর করেছিল না, তার ভাবনা চিন্তা আধ্যাত্মবাদের উপর নির্ভর করেছিল। এবং অবশ্যই তিনি শ্রমজীবীর কথা বলছেন, সাধারণ মানুষের কথা বলছেন। এবং দেখা যায় যে এই মার্ক্সবাদী আদর্শকে কেন্দ্র করে বা সুভাষবাদের আদর্শকে কেন্দ্র করে এই সময় ভারতীয় রাজনীতিতে আরো একটি দল তৈরি হয়েছিল, সেটা হচ্ছে সুভাষবাদী ফরওয়ার্ড ব্লক, অর্থাৎ মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক এবং সুভাষবাদী ফরওয়ার্ড ব্লক। এবং আমরা যদি এই ইলেকশন রেকর্ডস গুলো যদি আমরা দেখি, সেখানে আমরা দেখবো মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক এবং সুভাষবাদী ফরওয়ার্ড ব্লক তারা কিন্তু আলাদা করে ভোটের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এবং এইটা ভালো করে বুঝতে গেলে নেতাজি জীবনাবাদ বলে যে গ্রন্থ অনিল রায় লিখেছিলেন, সেখান থেকে খুব পরিষ্কার হয়ে উঠে আসবে যে কেন তিনি নেতাজির জীবনবাদকে আলাদা করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এবং বিশেষত নেতাজি বা সুভাষচন্দ্র অনুগামী এই যে জায়গাটা, যারা জয়শ্রী পত্রিকা এবং পরবর্তী সময় লীলানাথ অনুগামী হয়েছিলেন, তাদের প্রত্যেকে এবং বহু লেখা পাওয়া যায় যেখানে সুভাষবাদী আদর্শ বলতে কি বোঝানো হচ্ছে। এবং এটা যশবন্ত কর বা অন্যান্য লেখা থেকে আমরা, বিশেষ করে অতীন্দ্রনাথ বসুর লেখা থেকে আমরা পাই যে কিভাবে এই সুভাষবাদের ব্যাখ্যাটা উঠে এসছে। আমি সেটা সুভাষবাদ কিভাবে পরবর্তীকালে দেশ রাজনীতিতে কিভাবে মিশে যাচ্ছে সে আলোচনা অবশ্যই আসবো। এবং দেখা যায় যে এই শ্রীসংঘের কার্যকলাপ, অর্থাৎ ফরওয়ার্ড ব্লক এবং সুভাষবাদের আদর্শ বিস্তারের পাশাপাশি যখন দেখা যাচ্ছে 1946-এ পরবর্তী সময়ে যে এই যে দাঙ্গা বা দেশভাগের একটা যে ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ যে পরিবেশ তৈরি হয়েছিল এবং একটা সংকটের পরিবেশ তৈরি হয়েছিল, এই সময় শ্রীসংঘ গোষ্ঠীর এই সংগঠনের কার্যকলাপ কি ছিল। দেখা যায় যে 1946-এর পর যখন দেশভাগ এবং একেবারেই বলা যেতে পারে পরিষ্কার হয়ে উঠছে এবং দাঙ্গা শুরু হচ্ছে, সেই সময় লীলানাথ তিনি দৌড়ে গিয়েছিলেন মহাত্মা গান্ধীজির কাছে, দৌড়ে গিয়েছিলেন জওহরলাল নেহরুর কাছে। এবং সেখানে মহাত্মা গান্ধীকে যখন প্রশ্ন করেছিলেন যে এই দেশভাগ কিভাবে ঠেকানো যায়, সেক্ষেত্রে মহাত্মা গান্ধী তাকে উত্তর দিয়েছিলেন মাই লিপস আর সিল্ড, অর্থাৎ আমার ঠোঁট দুটো বন্ধ করা আছে। এবং আরেকটা জায়গাতে জওহরলাল নেহরু তার উত্তরে বলছেন যে এভরিথিং ইজ সেটেলড, অর্থাৎ সবকিছুই পুনর্নির্ধারিত হয়ে গেছে, এখানে আর নতুন করে কিছু বলার নেই। এবং লীলা রায় যে পণ্ডিত নেহরুকে যে চিঠিপত্র ছত্রে ছত্রে দিয়েছিলেন,
সেগুলো রয়েছে, যে যেখানে তিনি বারবার দেখাতে চেয়েছেন যে কিভাবে এই দেশভাগ ঠেকানো যায়, কিভাবে এই দাঙ্গা পরিস্থিতিকে শান্ত করা যায়। কিন্তু তাদের এই সংগঠনের পক্ষে এককভাবে এই কাজ করা সম্ভব ছিল না, এবং ফলস্বরূপ দেখা যায় যে এই দেশভাগ অপরিহার্য হয়ে পড়ে। এবং দেশভাগের পর 1947-এর পর তিনি কিছুদিন চেয়েছিলেন ঢাকায় থাকতে এবং সেখানে এই দাঙ্গা পীড়িত মানুষের পাশে থাকতে, কিন্তু দেখা যায় যে সেই সময় একটা দেশভাগের মুহূর্তে একটা হিন্দুদের এই দেশে এদিকে চলে আসা যেটা একটা হিড়িক পড়ে গিয়েছিল, তিনি তার ব্যতিক্রম হয়ে ওঠেননি। এবং যখন এই দাঙ্গার সময় দেখা যায় যে লীলানা তার জীবন বিপন্ন করে অনেক মুসলিম মহিলা এবং ভদ্রলোককে উদ্ধার করেছিলেন, তারা তাদের স্মৃতিচারণায় বলেছিলেন যে লীলানাগের এই মাহাত্ম্য তাকে বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু তিনি গোয়েন্দা রিপোর্ট, বিভিন্ন পুলিশ রিপোর্টের মধ্যে দিয়ে তিনি বাধ্য হয়েছিলেন দেশভাগের পর এই বাংলায় চলে আসতে। অর্থাৎ পাকিস্তান এই 1947-এর পর এই পশ্চিম বাংলায় আসার পর তার কাজ কিন্তু থেমে থাকেনি, কারণ 1947-এর পর এই বাংলার একটা অন্যতম সমস্যা ছিল উদ্বাস্তু সমস্যা। এবং দেখা যায় লীলানা এই উদ্বাস্তু সমস্যার সমাধানে বিভিন্ন সংগঠন, আমরা জানি ইউসিআরসির কথা, যে যেখানে বিভিন্ন সংগঠনগুলো যখন কাজে লেগেছিল, তখন লীলানা তিনি ব্যক্তিগতভাবে এই ফরওয়ার্ড ব্লক অর্থাৎ সুভাষবাদী ফরওয়ার্ড ব্লকের মধ্যে দিয়ে তার টিমকে নিয়ে কিন্তু আলাদা করে এই সমাজ সেবার মধ্যে দিয়ে এই উদ্বাস্তু সমস্যা, যারা একেবারে শিয়ালদহ স্টেশন থেকে একেবারে উত্তর 24 পরগনা, কলকাতার সর্বোচ্চ স্তরে লীলানা ছুটে গিয়েছিলেন যে কিভাবে এই মানুষদেরকে একটু শেল্টার দেওয়া যায়, কিভাবে তাদের মুখে দুটো খাবার যোগান দেওয়া যায়। এবং তার অনবরত লড়াই ছিল এই উদ্বাস্তু সমস্যায় নিপীড়িত মানুষদের পাশে, কিভাবে তাদেরকে পাশে থাকা যায়। ঠিক এই দাঙ্গা, দেশভাগ, উদ্বাস্তু সমস্যা যে সমাধানে অনিল রায় এবং লীলা রায় করেছিলেন, এই কার্যকলাপ কিন্তু আমরা কোনো জায়গাতে বা কোনো লেখার মধ্যে খুব একটা খুঁজে পাই না। এবং আমি এই প্রসঙ্গে বলে রাখি যে আমি যখন এই বাংলাদেশে আমার এই নিজের গবেষণার কাজে গিয়েছিলাম, লীলানাগে তার গ্রামের বাড়ি পাঁচগাঁও, সেখানে আমি গিয়ে দেখেছিলাম যে সেখানকার মানুষ কিভাবে তাকে স্মরণ করছে, তাকে মনে রাখছে। এবং সেখানে একটি লীলানাথ আবাসিক হোস্টেল, মেয়েদের জন্য আবাসিক হোস্টেলও তৈরি হয়েছে 100 আসন বিশিষ্ট তার স্মরণে। এবং আমরা লীলানাথকে যদি দেখি যে সব কলকাতায় যারা চেনেন, কলকাতার দেশপ্রিয় পার্কে তার একটি মূর্তি রয়েছে এবং অনিল রায়ের মূর্তি রয়েছে। এবং কলকাতার কিছু রাস্তাঘাটের একটি হচ্ছে রাসবিহারী বা আমাদের এই গড়িয়াহাট কেন্দ্রে তার নামে লীলা রায় সরণি নামকরণ করা রয়েছে। এবং এই কিছু স্মৃতি ছাড়া লীলানাকে কিন্তু খুব একটা স্মরণ করার জায়গা কোনো জায়গায় খুব একটা পাওয়া যায় না। সম্প্রতি বাংলাদেশে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি হয়েছে, সেটি করেছেন এলিজা বিনতে ইলাহি। তিনি লীলাবতী না দ্য রিবেল এই শিরোনামে তিনি ডকুমেন্টারি ফিল্ম করেছিলেন। এবং লীলানাথ যে কার্যকলাপগুলো করেছিলেন, অর্থাৎ তার যে ওই দীপালি সংঘের মধ্যে দিয়ে তিনি যখন স্বাধীনতার পূর্বে যে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, আজ বর্তমানে 2026-এও বাংলাদেশে কিন্তু সেই নারী শিক্ষা মন্দির এখনো কিন্তু বর্তমানে তার অবস্থান রয়েছে। তার দুটো স্কুল ওখানে রয়েছে এবং এই স্কুলগুলোর মধ্যে দিয়ে এবং সেখানে লীলানাগের নাম এবং তার অবয়ব মূর্তি সবগুলোই কিন্তু এখনো স্মৃতি হিসাবে রয়ে গেছে। এবং দেখা যাচ্ছে যে লীলানাগের এই কার্যকলাপ এপার বাংলা অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময় এপার বাংলায় কিন্তু তিনি দাঙ্গা, দেশভাগ, উদ্বাস্তু সমস্যায় দিনের পর দিন, রাতের পর রাত জেগে এই সাধারণ মানুষের পরিষেবায় নিযুক্ত হয়েছিলেন, তার ইতিহাস কিন্তু খুব একটা আলোচিত হয়নি। এবং আমি চেষ্টা করেছি সেগুলো আর্কাইভাল ডকুমেন্টস এর মধ্যে দিয়ে বা সেগুলো প্রাইমারি ডকুমেন্টস এর উপর নির্ভর করে এবং বিভিন্ন নিউজ পেপার কাটিং এর মধ্যে দিয়ে চেষ্টা করেছি একটা জায়গা। এবং বিশেষত মূল উপাদান ছিল জয়শ্রী পত্রিকা। এবং এখানে বলে রাখি লীলানাগের ভ্রাতুষ্পুত্র ছিলেন নয়, এখনো তিনি বেশ একটু অসুস্থ, কিন্তু তিনি এখনো কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। বিজয় কুমার নাথ তিনি এখনো এই জয়শ্রী পত্রিকা দেখভাল করছেন এবং এখন এটা ডিজিটালাইজড হয়েছে, এটা অনলাইনে একটা কাজ চালানোর প্রচেষ্টা চলছে। ফলে পুরানো লেখা এবং নতুন কিছু লেখা এই জয়শ্রী পত্রিকার মধ্যে দিয়ে চলছে। আমি জয়শ্রী পত্রিকার বিষয়টি আর একটু পরে আসবো। এবং এরপরে দেখা যায় যে স্ত্রীসংঘ বিপ্লবী দল যে ফরওয়ার্ড ব্লক, সুভাষবাড়ি ফরওয়ার্ড ব্লকের মধ্যে দিয়ে তাদের এই রাজনৈতিক সামাজিক যে কাজকর্মগুলো, সমাজসেবার মধ্যে দিয়ে কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছিলেন, এই সময় দেখা যায় তাদের একটা রাজনৈতিক পালাবদল। সেটা কেমন ভাবে আমরা দেখতে পাবো,
সেটা দেখতে পাচ্ছি যে ভারতীয় রাজনীতিতে 1952 দশকে একটা দল বদলের একটা বা কোথাও একটা নতুন দল গঠনের এই যে ঘটনাগুলো ঘটছে, এই সময় দেখা যায় যে সোশ্যালিস্ট পার্টির সঙ্গে কেএমপিপি অর্থাৎ কৃষক মজদুর প্রজা পার্টি, এদের মেলবন্ধনে তৈরি হয়েছিল 1952 সালে প্রজা সোশ্যালিস্ট পার্টি পিএসপি। এবং এই প্রজা সোশ্যালিস্ট পার্টি যখন তৈরি হয়েছিল, দেখা যাচ্ছে যে এই প্রজা সোশ্যালিস্ট পার্টি যাদের নেতৃত্বে ছিলেন জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, আমরা সবাই জানি এই বিদগ্ধ বা বিশিষ্ট নামগুলো, এবং সুচেতা কৃপালিনী, তাদের কথা আমরা জানি। এবং দেখা যায় এই সুভাষবাদী ফরওয়ার্ড ব্লক অর্থাৎ এই শ্রী সংঘের যে সংগঠন, এই সুভাষবাদী ফরওয়ার্ড ব্লক, নীলানাথ অনিল রায়, তারা কি করছেন, তারা অনিল রায় ওই সময় মারা গেছেন 50-এর দশকে। লীলানাথ তিনি কি করলেন, কলকাতার মুসলিম ইনস্টিটিউট হলে 1953 সালে তারা জয়েন করছেন এই শ্রীসংঘ দল, পিএসপি দলের সঙ্গে যোগদান করছেন। এবং দেখা যায় যে যোগদানের সঙ্গে সঙ্গে এই শ্রীসংঘ দেখা যাচ্ছে একটা জাতীয় দলের একটা তকমার মধ্যে তারা প্রবেশ করছে এবং এখান থেকে তাদের কাজকর্ম করার চেষ্টা করছে। এবং আমরা যদি দেখা যায় যে এই রেজাল্ট অর্থাৎ যখন তারা এই গণ আন্দোলন, তো পশ্চিমবঙ্গের 1950-এর দশকে একটা ব্যাপ্তিময় ছিল, এবং এই ভোটাভুটির যে রাজনীতি অর্থাৎ ইলেকট্রাল পলিটিক্সের যদি কথা আমরা বলি, তাহলে আমরা দেখতে পাবো 57 সালে প্রায় 59টি কেন্দ্রে পিএসপি দল, তারা প্রজা সমাজতন্ত্রী দল, তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এবং তার মধ্যে দিয়ে দেখা যায় প্রজা সমাজতন্ত্রী দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার মধ্যে তারা 21টি সিটে জয়লাভ করেছিল। এবং তাদের মধ্যে ফরওয়ার্ড ব্লক এবং সুভাষিসবাদীদের কথা বলা হয়, তারা 3টে সিট পেয়েছিল। এবং 1962 সালে দেখা যায় যে এই পিএসপি দলের জয়ের পরিসংখ্যানটা অনেকটা কমে যায় এবং তারা সেই 21টা থেকে নেমে যায় 3টি। এবং 1967 সালে এই সংখ্যাটা 7টি, 1969 সালে এই সংখ্যা 5টি আসনে তারা বিজয়ী হয়েছিল। এবং পিএসপি পরবর্তী সময় দেখা যায় আরেকটি পিএসপির মধ্যে দিয়ে ভেঙে এসএসপি দল, সংযুক্ত সোশ্যালিস্ট পার্টি তৈরি হয়েছিল। অর্থাৎ শ্রীসংঘ বিপ্লবী সংগঠন, আমি যেটা পূর্বেই উল্লেখ করেছি যে 1930-এর দশকের পর অনুশীলন সমিতি বা অন্যান্য সংগঠনের যারা সদস্য, তারা বিভিন্ন মেইন স্ট্রিম পলিটিক্সের সঙ্গে মার্চ করেছিল। শ্রীসংঘ পলিটিক্সে দেখা যায় তারা ফরওয়ার্ড ব্লক থেকে সুভাষবাদী ফরওয়ার্ড ব্লক, সুভাষবাদী ফরওয়ার্ড ব্লক থেকে প্রজা সোশ্যালিস্ট পার্টি, এবং প্রজা সোশ্যালিস্ট পার্টির মধ্যে দিয়ে তাদের কার্যকলাপ কিন্তু শেষ করেছিল। তার কারণ 1971-এর দশকে দেখা যায় যে এই প্রজা সোশ্যালিস্ট পার্টি তারা থাকছে না, তারা জনতা দল হিসাবে তারা আবার তাদের মধ্যে প্রবেশ করছে। এবং এই প্রজা সোশ্যালিস্ট পার্টি বা এসএসপি পার্টির মধ্যে দিয়ে, এবং এখানেই বলা যেতে পারে যে সুভাষবাদী ফরওয়ার্ড ব্লক এবং সুসংঘে তাদের রাজনৈতিক কার্যকলাপ বা তাদের এই ভোটাভুটি রাজনীতির যে পালা, সেখানে তারা কিন্তু তারা সমাপ্ত করছে। এবং ঠিক এই প্রসঙ্গে একজন বিদেশি গবেষক লুইস পি ফিকেট, তিনি দেখানোর চেষ্টা করছেন যে এই যে পিএসপি দলের কার্যকলাপ একমাত্র তার এই গ্রন্থতেই আমরা পাচ্ছি, যে লেখা গবেষণা গ্রন্থতে যে প্রজা সোশ্যালিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সেখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে এই প্রজা সোশ্যালিস্ট পার্টির উত্থানটা যেমন খুব আকর্ষণীয় ছিল, তাদের এই পতনটা বা তাদের এই সমাপ্ত হওয়ার গল্পটা খুব একটা ভালো ছিল না। তার কারণ তারা সাধারণ জনমানুষের মধ্যে দিয়ে খুব একটা প্রবেশ করতে পারেনি। এবং এখানে একটু উল্লেখ করা দরকার যে 1950-এর দশকের যে গণ আন্দোলনগুলো হয়েছিল, বিশেষ করে ট্রাম ভাড়া বৃদ্ধি প্রতিরোধ আন্দোলন, মাধ্যমিক শিক্ষক আন্দোলন, বঙ্গবিহার সংযুক্তকরণ বিরোধী আন্দোলন, খাদ্য আন্দোলন, এই প্রত্যেকটা আন্দোলনে পিএসপি দলের সদস্যরা ভীষণভাবে সক্রিয়ভাবে কাজ করেছিলেন। সুরেশচন্দ্র ব্যানার্জি কথা বারবার বলতে পারি, কাশীকান্ত মৈত্রের কথা বলতে পারি, বারবার সমর ঘোর কথা বলতে পারি, লীলানাথ তো রয়েছেন, এর পাশাপাশি সুনীল দাসের কথা বলতে পারি, যারা এই সংগঠনের মধ্যে দিয়ে, এবং খাদ্য আন্দোলনে যদি আমরা পরিসংখ্যান পাই এবং আমরা একটা ডকুমেন্টারি বই আমরা জানি প্রফেসর সুরঞ্জন দাসের ফুড মুভমেন্টের উপরে, এবং দেখা যায় যে সেখানে কিন্তু এই পিএসপি পার্টির তাদের বারবার তাদের এই প্রতিরোধ আন্দোলন কিভাবে গড়ে তুলেছিল, এই খাদ্য আন্দোলনের সময় কিভাবে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার তারা আন্দোলনে বসেছিল। এবং এর আগে যেগুলো বললাম, ট্রাম ভাড়া বৃদ্ধি আন্দোলন, প্রতিরোধ আন্দোলন বা শিক্ষক আন্দোলন,
বঙ্গবিহার সংযুক্তিকরণ বিরোধী আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু এই তারা প্রতিদ্বন্দ্বিতা বা তারা অংশগ্রহণ করেছিল এবং তারা এই ভোট রাজনীতিতে তারা অংশগ্রহণ করেছিল। কিন্তু দেখা যায় যে তারা কিন্তু এই ভোট রাজনীতিতে খুব সুবিধা করতে পারেনি 1957 সালের পরবর্তী সময়গুলোতে। সেক্ষেত্রে লীলা নাগ তার অ্যানালিসিস করেছেন এবং এটা স্বাধীনতা পত্রিকা, লোকসেবক পত্রিকা আমরা এগুলো পাই, ধারাবাহিকভাবে সেখানে লীলা নাগ মেনশন করছেন যে আমরা জনগণের কাছে জনগণের দাবি দেওয়া নিয়ে হয়তো আমরা তুলে ধরেছি তাদের বক্তব্যগুলো, কিন্তু আমরা ভিতরে হয়তো আরো প্রবেশ করতে পারিনি, তাদের মতো করে আমরা বুঝতে পারিনি যে তারা আরো কি চাইছিল বা আমাদের আন্দোলনটা কোন পথে নিয়ে যাওয়া উচিত। অর্থাৎ এই যে ঘটনাগুলো, অর্থাৎ লীলা নাগ কিন্তু সেখানে হার মানেননি। এবং আপনারা হয়তো জানবেন লীলা নাগ উত্তর 24 পরগনার একটা উত্তর 24 পরগনার একেবারে প্রত্যন্ত গ্রামে তিনি সেখানে মাঝে মধ্যে চলে যেতেন এবং এই বেদনাদায়ক পরিস্থিতি থেকে নিজেকে একটি অতিক্রম করার জন্য সেখানে একেবারে সামাজিক পরিকাঠামোর মধ্যে দিয়ে সমাজ কল্যাণ কাজ করা এবং বস্ত্র বিতরণ থেকে সবকিছু তিনি সেখানে করতেন। কয়েকটা দিন বিশ্রাম নিতেন। আমরা জানি উনি এই 60-এর দশকের পরবর্তী সময় থেকে বারবার অসুস্থ হয়ে যান এবং সেরিব্রাল অ্যাটাক এবং কয়েকটা বছর তিনি বিছানায় শয্যাশায়ী হয়েছিলেন এবং ফাইনালি আমরা জানি 70-এর দশকে তিনি তার এই মৃত্যু ঘটে। এবং এই শ্রীসংঘ সংগঠন যেটা পিএসপি দলের মধ্যে দিয়ে একটা জাতীয় দলের মধ্যে দিয়ে যেভাবে গণ আন্দোলনের মধ্যে দিয়ে তাদের কার্যকলাপ প্রবাহিত করেছিল, সেটাও কিন্তু খুব বিশেষ কোনো জায়গায় কিন্তু উল্লেখ করা বা দেখা যায় না। এবং আর একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা আপনাদেরকে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই জয়শ্রী পত্রিকায় সম্প্রতি আপনারা জানেন যে নেতাজি আমাদের কাছে, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের কাছে একটা আবেগ, আমাদের হৃদয়ে মননে তিনি শুধু স্বাধীনতা আন্দোলন থেকে নয়, আজও এবং যতদিন এই সমাজ কাঠামো পরিকাঠামো সবই থাকবে, নেতাজি সুভাষচন্দ্র আমাদের মনের মধ্যেই থাকবেন। এবং নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে কতগুলো ঘটনা, যেমন বলা হয় যে বিমান দুর্ঘটনা 1945-এর 18ই আগস্ট তার মৃত্যু হয়েছিল কিনা, রেনকোজি মন্দিরে তার অস্থিভস্যটা কার, সরকারি রিপোর্ট ও বিভিন্ন কমিশন অর্থাৎ শাহনওয়াজ কমিশন, খোস্তা কমিশন, মুখার্জি কমিশন, তাদের রিপোর্টের সত্যতা কি, শৈলমারি যে সাধুর কথা অর্থাৎ ফৈজাবাদের গুমনামি বাবা বা ভগবানজি তিনি নেতাজি কিনা, এই চর্চা কিন্তু আজও আমাদের সামনে বর্তমানে কিন্তু ভীষণভাবে সমাদৃত। কারণ সম্প্রতি এই গুমনামি বাবা নিয়ে বিভিন্ন রকম ভাবে একটি বা দুটি সিনেমা দেখা যায় এবং এটা নিয়ে সম্প্রতি কোন একটি বই খুব আলোড়ন ফেলেছিল যে এই নেতাজি সুভাষচন্দ্র বসু কি তিনি ওই আগস্টের ঘটনায় মারা গিয়েছিলেন কি জাননি। এবং এই চর্চাটা যদি আমরা করতে যাই, এবং দ্য বিগেস্ট কভার আপ একটি বই লিখেছিলেন দিল্লির রাজনীতির সঙ্গে এবং এই কাজের সঙ্গে যুক্ত অনুজ ধর, তিনিও কলকাতা এসেছিলেন এই কাজের জন্য। জয়শ্রী পত্রিকার সঙ্গে একটা বারবার তিনি খোঁজ পেয়েছিলেন যে জয়শ্রী পত্রিকাতে এই ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ আছে এবং তিনি বিজয়নাগের সাথে বারবার দেখা করেছিলেন যে কিভাবে এই গুমনামি বাবার রহস্যটা উন্মোচন করা যায়। কিন্তু ইতিহাসের কিছু সত্য বা কিছু রহস্য থেকেই থাকে এবং সেখানে আপনারা যারা নেতাজি অনুগামী বা নেতাজি চর্চা যারা করেছেন তারা সবাই জানেন যে এই ঘটনাগুলোর সারবক্তা বা সারস্বত ব্যাপারগুলো কি আছে বা না আছে। একটা ঘটনা আমরা লিখতে পারি যে বলতে পারি যে একটা রেফারেন্স সহকারে জয়শ্রী পত্রিকায় পাওয়া যায়, ফৈজাবাদের রামভবনে যেখানে ভগবানজি থাকতেন সেখানকার বিভিন্ন জিনিসপত্র 1945 সালের আগে ও পরে প্রত্যক্ষদর্শীদের যারা নেতাজি ও ভগবানজি দেখেছেন সকলেই উভয়ই একই বা নেতাজি বলে চিহ্নিত করেছেন। নেতাজির ঘনিষ্ঠ অনুগামী বিপ্লবী নেত্রী লীলা রায়ও নৈমিষারণ্য থেকে আসার পর নেতাজি একেবারে খুব কাছে দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ রায়কে চিঠি লিখে জানিয়েছিলেন আপনার বন্ধু যিনি ছিলেন তার সম্বন্ধে একটি কথা জানতে ইচ্ছে ছিল বলেই যোগাযোগ করতে বলেছিলাম। আমি বেশি বলতে এন্টাইটেল নই, শুধু একথা জানাচ্ছি যে হি ইজ অ্যালাইভ ইন ইন্ডিয়া। লীলা নাগ ছাড়া ডক্টর পবিত্র মোহন রায়, সুনীল কৃষ্ণগুপ্ত, বিজয় নাগ, দুলাল নন্দী প্রমুখ ভগবানজিকে নেতাজি বলে প্রত্যক্ষ করেছেন এবং ফৈজাবাদের যে পাওয়া ভগবানজি হস্তলিপি নেতাজির হস্তলিপি বলে অভিমত প্রকাশ করেছিলেন হস্ত বিশারদ বি লাল। এবং দাঁতের ডিএনএ করেও কোনো তথ্য মেলেনি
এবং এই জয়শ্রী পত্রিকায় দেখা যায় যে মাসিক পত্রিকা বিপ্লবী লীলারা বিভিন্ন সংখ্যায় যে বার্তা দিয়েছিলেন বা একটা লাইন সেখানে বারবার চারণীকে ব্যবহার করা হয়েছে, অকস্মাৎ কোথা কি ঘটে চির অসম্ভব আসে চির সম্ভবের বেশে। অর্থাৎ এই কথাগুলো আমরা যদি ইতিহাসগতভাবে আমরা যদি কাউন্টার করি, আমরা যদি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি, এই সারবক্তা কতটা ঠিক কতটা ভুল এটা বলতে পারবো না, কিন্তু এই সময় অর্থাৎ এই দশকটাতে একটা কিন্তু আলোড়ন তৈরি করেছিল এই জয়শ্রী পত্রিকার বিভিন্ন তথ্যগুলো। অথচ এই তথ্যগুলোই আজকে সমাজে আসছে বিভিন্ন রকম ভাবে, কিন্তু সেখানে জয়শ্রী পত্রিকা বা এই জয়শ্রী পত্রিকার সঙ্গে যুক্ত লীলানাগের সঙ্গে অনুগামীদের সঙ্গে যুক্ত মানুষদের কথা কিন্তু খুব একটা কেউ আলোচনায় আনতে চান না। অর্থাৎ ব্যক্তিগত একটা কৃতিত্ব নেওয়ার একটা ঘটনা কিন্তু ঘটতেই থাকে। এরপরে একটা যে জায়গা আমি আলোচনা করব যেটা হচ্ছে যে 1947-এর পর প্রশ্ন হতেই পারে যে শ্রীসংঘ গোষ্ঠী থেকে ফরওয়ার্ড ব্লক, সুভাষবাদী ফরওয়ার্ড ব্লক থেকে 1971-এর দশকে এই পিএসপি দল সব তো চলে গেল, তাহলে শ্রীসংঘের কোনো কিছু আর থাকলো না? হ্যাঁ, থাকলো, অবশ্যই। কি থাকলো সেটা যদি আমরা দেখি পর্যালোচনা করে, তাহলে দেখবো 1946-এর পর যখন লীলানাথ এই পশ্চিম বাংলায় আসলেন, তিনি প্রতিষ্ঠা করলেন জাতীয় মহিলা সংহতি নামে একটি অর্গানাইজেশন, যেটা ছিল একেবারে সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যাল ওয়ার্ক ফর দ্য কমন পিপলস এবং নট অনলি কমন পিপলস ফর দ্য উইমেন। অর্থাৎ যে কাজটি 1923 সালে তিনি দীপালি সংঘের মাধ্যমে করেছিলেন, নারী শিক্ষার বিস্তার, নারীদের সামাজিক কাজ, নারীদের কুটির শিল্পের কাজ এবং এইগুলোকে নিয়ে একটা করে এক্সিবিশন করা, সেই কাজটি 1947 সালে জাতীয় মহিলা সংহতির আমার কাছে রেকর্ড অনুযায়ী প্রায় 14টি বার্ষিক সম্মেলনের রেকর্ড আমার কাছে রয়েছে, যেখান থেকে তারা প্রতি বছর এই বিভিন্ন সামাজিক মেয়েদের প্রতি অত্যাচারের কাহিনী বা কোথাও কোনো মেয়ে অসুবিধায় পড়লে বা কেউ পড়াশোনা করতে না পারলে বা সামাজিক যে অবক্ষয়গুলো চলছে তার বিরুদ্ধে তারা কোথাও প্রতিবাদ করছে, তারা কোথাও আলোচনা করছে, তারা কোথাও সভা করছে, সেগুলো এই রেকর্ডস গুলো আমার কাছে লিপিবদ্ধ রয়েছে এবং সেগুলো সমস্তটা জয়শ্রী পত্রিকার খাতায়। এবং সেখান থেকেই আমি তথ্য থেকেই বলছি যে জয়শ্রী এই জাতীয় মহিলা সংহতি একেবারে ছিল এই দীপালি সংঘের একেবারে পরিপূরক। এবং বর্তমানে এই সংগঠনের সমস্ত মানুষ বৃদ্ধ হয়েছেন, কেউ গত হয়েছেন এবং তাদের বয়স প্রায় অনেকেরই 80-র উপরে বা 75-70 ঊর্ধ্ব। সাগরিকা ঘোষ কিছুদিন আগে প্রয়াত হয়েছেন এবং অনেকেই বুঝতে পারি আমরা যে এই সংগঠনের অস্তিত্ব ধীরে ধীরে অর্থাৎ এই জাতীয় মহিলা সংহতির কার্যকলাপ স্তীমিত হয়ে পড়েছে একেবারে। এবং তাদের যে সমস্ত জায়গাগুলো থেকে কাজ করত, বিশেষ করে রাসবিহারী অ্যাভিনিউর ওখানে প্রিন্স গোলাম মোহাম্মদ রোডে এখনো বাড়িটি আছে জাতীয় মহিলা সংহতির কার্যালয়। এবং এদের একটি অফিস অর্থাৎ যে জয়শ্রী পত্রিকা, আপনারা সবাই জানেন যে জয়শ্রী পত্রিকার একেবারে এই প্রথম দিকে যিনি আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার আশীর্বাদ বাণী নিয়ে 1931-এর দশকে এই জয়শ্রী পত্রিকা কিন্তু শুরু হয়েছিল এবং 1935 সাল পর্যন্ত এটা প্রথম পর্যন্ত চলেছিল। প্রথম দিকে শুধু এটা মেয়েদের লেখা নেওয়া হতো। আমরা জানি সেই সময় সহগত পত্রিকা, মন্দিরা পত্রিকা অনেক ছিল। এবং 1938-এর দশকে আবার দ্বিতীয় পর্বে এই জয়শ্রী পত্রিকা আবার চালু হয় এবং আবার ব্রিটিশ সরকারের রোশানলে পড়ে এবং 1947-এর পর দেখা যায় এই জয়শ্রী পত্রিকা কখনো সমর গুহ, কখনো সুনীল দাস এবং বর্তমানে বিজয় নাগ স্যারের নেতৃত্বে এটা এখনো জয়শ্রী পত্রিকা চলছে। আমি পূর্বেই একটু মেনশন করেছি যে তারা জয়শ্রী পত্রিকা কিন্তু এখন এই অনলাইনের মাধ্যমে বা তারা এমনি আপনার এই সোশ্যাল সামাজিক মাধ্যমগুলোর মধ্যে দিয়ে কাজ করার চেষ্টা করছে, অর্থাৎ সেগুলো কিন্তু তারা বন্ধ করেনি। অর্থাৎ এই যে জায়গাটা যে তৎকালীন জনমানসে অনিল রায় যেমন একদিকে সুসংগঠিত বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন, একটা মার্কসিস্টদের একটা অল্টারনেটিভ কনসেপ্ট তিনি তৈরি করতে চেষ্টা করেছিলেন এবং আমরা যাদবপুরের বিখ্যাত অধ্যাপিকা অনুরাধা ম্যাডামের লেখাতেও আমরা অনিল রায়ের এই কার্যাবলীর কথা একটু জানতে পারি। এবং পাশাপাশি দেখা যায়, আমি আপনাদেরকে একেবারে শেষের দিকে আসছি তাই একটু সংক্ষিপ্তই করছি বিষয় সামগ্রিক বিষয়টা, যে অর্থাৎ এই শ্রীসংঘ বিপ্লবী সংগঠন অন্যান্য বিপ্লবী সংগঠনের মতো আমি বলতে পারবো না, কারণ অনুশীলন সমিতির জীবনতারা হালদার ছাড়া বিখ্যাত ঐতিহাসিক অমলেন্দু দে পরবর্তী সময় একটি এডিটেড ভলিউম তিনি করেছিলেন। তারপরে অনুশীলন সমিতির উপর বিপ্লবী কাজকর্ম খুব বিশেষ গবেষণা হয়েছে বলে আমার খুব একটা ধারণা নেই, আশেপাশে হয়েছে বা যুগান্তর দল নিয়ে বা আত্মোন্নতি সমিতি নিয়ে, কিন্তু এই শ্রীসংঘ দলের একটা পূর্ণাঙ্গ ইতিহাস
আমি চেষ্টা করেছি মাত্র আমার মাস্টারমশাই নির্মাণ বাসুর তার তত্ত্বাবধানায়, এবং এটি বাংলাদেশে বিশেষভাবে সমাদৃত হয়েছে। এবং দেখা যায় যে এই গবেষণার সূত্র ধরেই কিন্তু লীলা নাগের একটা ডকুমেন্টারি ফিল্ম হয়েছে, যেখানে এই সম্প্রতি কিছুদিন আগে গোলপার্ক রামকৃষ্ণ মিশনে একটা বড় সেমিনার বা আলোচনা চক্র হয়েছিল, যেখানে এই শ্রীসঙ্গ গোষ্ঠী বা লীলা নাগদের কার্যকলাপকে ভীষণভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই সংগঠন দেখা যাচ্ছে তাহলে ফরওয়ার্ড ব্লক থেকে পিএসপি, এবং পিএসপি পরবর্তী সময়ে তাদের কার্যকলাপ একেবারে লিপিবদ্ধ হয়েছিল এই সামাজিক বা সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে, জয়শ্রী পত্রিকা সম্পাদনার মধ্যে দিয়ে। আমরা যদি কলেজ স্ট্রিটের যে বইপাড়া আমরা বলি, সেখানে যদি আমরা যাই, টেমার লেনে আমরা দেখতে পাবো এই জয়শ্রী প্রকাশনের অফিস কিন্তু এখনো তাদের সপ্তাহে 2 দিন করে সেই অফিস খোলা হয়। অর্থাৎ শ্রীসঙ্গ যে কার্যকলাপ আমরা সব মিলিয়ে যদি একেবারে শেষের দিকে এগোতে শুরু করি, যে তাহলে আমরা শ্রীসঙ্গ বিপ্লবী সংগঠনের শেষটা কিভাবে ব্যাখ্যা করতে পারি। ইতিহাসগত আলোচনায় বা ইতিহাসবিদদের মতো করে আমরা যদি ভাবার চেষ্টা করি, কোনো একপেশে আলোচনা হবে না, আত্মসহায়কটি হবে না। কারণ ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ ধাপই হচ্ছে নিরপেক্ষ ইতিহাস চর্চা করা। এবং সেই নিরপেক্ষ ইতিহাস চর্চা যদি আমরা বলি, তাহলে বলা যেতে পারে যে সম্ভাবনার শঙ্খ বাজিয়ে শ্রীসঙ্গ গোষ্ঠীর যাত্রা শুরু হয়েছিল, সেই পথ চলা সমাপ্ত হয়েছে রাজনৈতিক জটিলতার মরুপথে গতিহারা হয়ে। অন্য ভাষায় যদি বলা যায়, ইট স্টার্টেড উইথ এ ব্যাং বাট এন্ডেড ইন এ হুইম্পার। অর্থাৎ যে বাদ্যযন্ত্র বা বাদ্য বাজনা করে যে যাত্রা তারা শুরু করেছিল, তা একেবারে পরিণতিটা কিন্তু তারা একেবারে খুব সেই বৈভবটা পাওয়া যায়নি। এবং শেষ পর্যন্ত নানা সীমাবদ্ধতার দরুন শ্রীসঙ্গ একটি প্রান্তিক সংগঠনে পরিণত হয়। অনুশীলন বা যুগান্তর সমিতির পূর্বতন সদস্যরা স্বাধীনোত্তর পশ্চিমবাংলার রাজনীতিতে যেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছিলেন, পূর্বতন শ্রীসঙ্গের সদস্যরা তা পারেননি। ঘন সন্নিবিশিষ্ট একটি ক্ষুদ্র গোষ্ঠীতেই তারা আবদ্ধ হয়ে পড়েন। তাছাড়া প্রধানত ঢাকা কেন্দ্রিক হবার ফলে দেশভাগের ফলে এদের মূল ভিত্তি নষ্ট হয়ে যায়। বঙ্গ বিভাগের সময় থেকে পরবর্তীকালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিভিন্ন ক্ষেত্রে এদের নীতিগত অবস্থান যতই যুক্তিযুক্ত হোক না কেন, বৃহত্তর জনসাধারণের কাছে তা কখনোই গ্রহণযোগ্য হয়নি। মধ্যবিত্ত শ্রেণীর বাইরে শ্রমিক কৃষকের সংগ্রামের সাথেও এরা কখনোই সেভাবে যুক্ত হতে পারেননি। তার ফলে শ্রীসঙ্গ গোষ্ঠী আধুনিক বাংলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকলেও ঘটনার গতিপথকে নিয়ন্ত্রণ করতে কোনোভাবেই সক্ষম হয়নি বা তার মূল চালিকা শক্তির অন্তর্গত হতে পারেনি। কিন্তু তার সত্ত্বেও যেটা বলা যেতে পারে যে এই বিপ্লবী সংগঠন তারা তাদের দেশাত্মবোধ, দেশ মাতৃকার যে মুক্তির জন্য যে লড়াইটা, যে বিপ্লবী জাতীয়তাবাদের যে আদর্শকে মাথায় বহন করে তারা একেবারে বেশ কয়েকটা দশক ধরে তাদের প্রবাহমান রেখেছিল, সেটাও কিন্তু কম কৃতিত্বের নয়। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই উপস্থাপনা আপনাদের কাছে পেশ করতে পেরে, কারণ আমার এই আলোচনা খুব বিশেষ করে এতটা বিস্তারিত ভাবে আমি কোনো জনমাধ্যমে বলার সুযোগ পাইনি। তার জন্য মোদক ট্রেনার একাডেমিকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।